সুপ্রিয় দর্শক মণ্ডলী, এনআরবি টেলিভিশন আয়োজিত মনের জানালা ভালো থাকার গল্প অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাই। আমি তাসমিনা। আপনারা জানেন আমাদের এই অনুষ্ঠানে বিভিন্ন পর্বে আমাদের সাথে যুক্ত হন আমাদের সমাজের সব আলোকিত ব্যক্তিত্বরা। তেমনই একজন আজকে আমাদের সাথে আছেন মমকাজি। মম, কেমন আছো তুমি? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? অনেক ভালো। আমরা আজ যে মমকাজিকে দেখছি, সে একজন সংখ্যার মানুষ, সে একজন মানবিক মানুষ, সে একজন অভিবাসী নারী, সে একজন লেখক, একজন কর্মজীবী এবং একজন সংগ্রামী নারী। মম, কোন পরিচয়টি তোমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করে এবং তুমি স্বাচ্ছন্দ্য বোধ করো? এতগুলো পরিচয় বললেন, আমি তো নিজেও জানতাম না আমার এতগুলো পরিচয় আছে। কিন্তু হ্যাঁ, সবগুলো পরিচয়ের মধ্যে যেটি বলেননি সেটি হচ্ছে মানুষ হিসেবে পরিচয়টি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। নারী হিসেবে নিজেকে আমি পরিচয় দিই না, মানুষ হিসেবে পরিচয় দিতে পছন্দ। বাহ, তোমার এই মন্তব্যে আসলে আমি আরেকটু রিয়েলাইজ করলাম, আমাদের আরেকটু মনের দ্বার উন্মোচিত হলো, আরেকটু চিন্তার জগৎটা প্রসারিত হলো। হ্যাঁ, সেটা একটা চমৎকার কথা বলেছো। তো প্রথম থেকে আসি, তোমার অভিবাসন জীবন, তোমার সংগ্রামী জীবন, তোমার কেন হিসাব নিকেশ এবং তোমার খুব সুন্দর পরিচ্ছন্ন একটা গোছানো মিতব্যয়ী জীবন, যেটা তুমি বলে থাকো অনেক সময়। তো সে বিষয়ে যদি আমাদের দর্শকদের কিছু বলো। অনেকগুলি কথা। অভিবাসী জীবন নিয়ে বলি। আমি কানাডায় এসেছিলাম 2007 সালে। কোনো মতে ইন্টারমিডিয়েট পরীক্ষাটা দিয়েই চলে এসেছি, এবং তারপরে যেটা হয়েছে যে খুব কম বয়সে মানে গার্ডিয়ান ছাড়া হলে যে জিনিসটা হয় আর কি, অনেক জায়গায় ঠেকে ঠেকে শিখতে হয়েছে। সবাই ধরেন যে যেটা পড়াশোনা করে শেখে, ইউনিভার্সিটিতে যেয়ে শেখে বা পরিস্থিতিতে অফিসে যেয়ে শেখে, সেই জিনিসগুলো আমাকে বিভিন্ন জায়গায় ধাক্কা খেয়ে শিখতে হয়েছে। এই জন্য হয়তো আমি নিজের জন্য অনেকগুলো রুল সেট করেছি বা অনেকগুলো ওয়ে সেট করেছি আমি এবং আমার আশেপাশের মানুষদের জন্য, অবশ্যই যেই অনুযায়ী আমি চলি। এবং হ্যাঁ, যার মধ্যে মিতব্যয়িতা অবশ্যই আমাকে অনেক বড় একটা সুবিধা দিয়েছে, কিংবা মিতব্যয়িতা থেকেও আমি যেটা বলতে পারি যে লিভিং স্ট্যান্ডার্ড, যে প্রতিটা মানুষের যে জীবন যাপন করতে যে জিনিসগুলো লাগে, তাই না? তো যখন আমরা মিতব্যয়িতার কথা বলি বা টাকা পয়সার কথা বলি, টাকা পয়সা তো আসলে টাকা তো চিবিয়ে খাওয়া যায় না, টাকার একটা ভ্যালু আছে, বিনিময় মূল্য আছে। না, আমার প্রশ্ন হচ্ছে যে এই যে তুমি মিতব্যয়িতা বলো বা মানুষ যে একটু কনসিয়াসলি স্পেন্ড করে, তাই না, এক্সপেন্ডিচার করে, তোমার কি ধারণা বা লিভিং স্ট্যান্ডার্ডের কথা তুমি বললা, লাইফ স্ট্যান্ডার্ডের কথা বললা, তো সেক্ষেত্রে আমি যেটা ভাবছি সেটা হচ্ছে স্ট্যান্ডার্ডটা কিভাবে আমরা আসলে মেনটেন করব বা আমরা মেজার করব বা আমরা টার্গেট করব? এটা কি মানে আমাদের ইনকাম অনুযায়ী আমাদের বাজেট করা উচিত, নাকি আমাদের একটা এইম গোল থাকবে, এটা আমার স্ট্যান্ডার্ড হবে, আমি নিজেকে সেভাবে তৈরি করব? কোনটা তুমি? আমি আসলে প্রেফার করি সেট গোল ফার্স্ট। এক্স্যাক্টলি, গোলটা আগে সেট করতে হবে। আমি আমার স্ট্যান্ডার্ডটা সেট করব, আমার ইনকাম আমাকে স্ট্যান্ডার্ড সেট করে দিবে না। আমি আমার গোলটা সেট করব যে হ্যাঁ, এই জিনিস ছাড়া আমি আমার জীবনটাকে চালাবো না, এগুলো জিনিস আমার লাগবেই জীবনে। এবং তারপর আমি জানি যে যেই স্ট্যান্ডার্ডে আমি সেট করব আমার জন্য, আমি ওটা অ্যাচিভ করতে পারবো। ওয়াও, দ্যাট ইজ মাই গোল। এক্সেলেন্ট, মানে নাইস। মানে এভাবে আসলে আমার আসলে অবাক লাগছে যে তোমার বয়সে, মানে আই নো ইউ আর ভেরি ম্যাচিউরড অ্যান্ড স্মার্ট পারসন, আ গ্রেট পার্সোনালিটি, কিন্তু তারপরে তুমি যেভাবে চিন্তা ভাবনা করে জীবনটাকে সাজাচ্ছ, গোছাচ্ছ, এটা আসলে আমরা তো করি না। আমরা সাধারণত হুজুগে অনেক কিছু করে ফেলি, কিন্তু তোমার ক্ষেত্রে দেখা যাচ্ছে বেশ হিসেবি। আপনি আমাকে হিসাবি বলছেন কারণ আপনি সভ্য সমাজের মানুষ। আমার বন্ধুরা আমাকে বলে কিপটা। আমি আসলেই কিপটা। সেটা হচ্ছে, ব্যাপারটা হচ্ছে এরকম যে কফি খেতে হবে, প্রতিদিন আমি 1 কাপ করে কফি খাই, কিন্তু কফিটা খাওয়ার আগে আমি 5 মিনিট হলেও চিন্তা করি যে আমি সেই $30 খরচ আসলেই করবো কিনা, আজকে আমার কফিটা দরকার আছে কিনা। তো আমি সাধারণত সেভাবেই খরচ করি। $25 দিয়ে জুতা কিনলাম, আর একবার লিস্ট 50 বার সেটা পড়তে হবে, 50 সেন্ট পার ভ্যালু, এরকম ভাবে আমি সাধারণত সেট করি আমার গোলগুলো। এবং আমি মিনিমালিজম পছন্দ করি। আমার বেঁচে থাকার জন্য আমি মনে করি না যে আমার অনেক কিছু দরকার। অনেক কিছু আমাকে সৃষ্টিকর্তা খুব সুন্দর করে দুটো হাত বানিয়ে দিয়েছে, সেটা দিয়ে আমি অনেক কিছু করতে পারি। আমার সবকিছু করতে মেশিন লাগে না, সবকিছু করতে মানে আধুনিক জীবন তো আমাদেরকে স্বাচ্ছন্দ্য এনে দেয়। তো আমি চেষ্টা করি যে নিজের পরিশ্রমের মধ্যে দিয়ে নিজের কাজগুলো করে ফেলতে। বাহ, চমৎকার। আমরা সামনের দিকে আগানোর আগে আমি সংক্ষেপে তোমাকে বলবো যে একটু যদি সংক্ষেপে আমাদের তরুণ প্রজন্মকে, যারা কিনা অনেক বেহিসাবি জীবনযাপন করে অভ্যস্ত, তাদের জন্য যদি একটু সংক্ষেপে কিছু বলো। তরুণ প্রজন্মকে আমি বলবো না যে খুব হিসাব করে খরচ করব। তরুণ প্রজন্মের মানি সোর্স তাদের বাবা মাকে বলবো,
তাদেরকে হিসাব করে সোর্সটা দিবেন। একটা তরুণ এত বেশি খরচ করার মতো টাকা বা অর্থ পাবে তখনই যখন সে সেটা আর্ন করবে। আর যখন তারা বিশেষ করে আমাদের এই দেশে একটা জব পাবে, ধরেন টিম হর্টনসে একটা ছেলে যখন জব করবে, সারাদিন জব করার পরে যখন টাকাটা পাবে, দ্যাটস হিজ হার্ড আর্নড মানি। এক্স্যাক্টলি। সেটা খরচ করার পেছনে তার নিজেরই ব্রেন চিন্তা করবে। যখন বাবা মা থেকে আসবে টাকাটা, তখন খরচ করার পেছনে কিন্তু খুব চিন্তা করবে না। খুব সুন্দর করে বললে, কিন্তু এই কথার সূত্র ধরে আমার একটা জিনিসই মনে আসছে যে এই যে তুমি তরুণদের বাবা মাকে বললে যে তারা ব্যাপারটাকে কন্ট্রোল করবে কিংবা তারা ওয়াইজলি ডিসিশনটা নেবে যে হাউ মাচ দে শুড স্পেন্ড অন দেয়ার চিলড্রেন, কিন্তু আমরা কি আমাদের সমাজে একটা অসুস্থ প্রতিযোগিতা দেখি না? আমরা কি দেখি না যে মনে করো একই রকমের 3-4টা বাচ্চা একই ক্লাসে যাচ্ছে, একই স্কুলে যাচ্ছে, একই গ্রেডে যাচ্ছে, হয়তো একজন প্যারেন্টস তাদের বাচ্চাকে কন্ট্রোলড ওয়েতে একটা অ্যালাউন্স দিচ্ছে, একটা লিমিটেড বাজেট দিচ্ছে, ভার্সাস আরেকটা বাচ্চা তার হয়তো বাবা মার অনেক টাকা এবং তারা হয়তো এইভাবে চিন্তা করছে না আমরা যেভাবে করছি, তারা হয়তো না চাইতেই সবকিছু দিচ্ছে। তখন ওই বাচ্চাটার সাইকোলজিক্যাল কোনো এফেক্ট হয় না? অবশ্যই হয়, এবং এটার ভুক্তভোগী তো আমরা। আমাদেরও বন্ধু বান্ধব ছিল যারা এরকম দেধারসে খরচ করেছে। আমার বাসা থেকে তো সুপার টাইট, কখনো খুব খুব টাইট পরিবেশে বড় হয়েছি, সেটা হয়। কিন্তু এখানে আসে যে মেন্টালিটিটা, ইউ কানেক্ট উইথ ইউর চাইল্ড। আমার পার্সোনালি কোনো চিলড্রেন নেই, বাট ইউ আর আ প্যারেন্ট, ইউ নো, এন্ড অফকোর্স ইউ আর কোয়ালিফাইড টু নো। তো যেটা হয় হচ্ছে যে চিলড্রেনদের সাথে ওই কমিউনিকেশনটা, ওই সম্পর্কটা স্থাপন করতে হবে। চিলড্রেন বুঝবে যে বাবা মা কেন আমাকে অল্প দিচ্ছে। ইনফ্যাক্ট অনেক সময় আপনার অনেক টাকা থাকতে পারে, তাই বলে এটা না যে আপনার দেধারসে খরচ করতে হবে। আপনার লাইফটা এক্স্যাক্টলি সেম হতে আপনার বাচ্চার লাইফও যে সেম হবে তা তো না। তার লাইফে নতুন স্ট্রাগল আসতেই পারে, অনেক ধরনের অনেক স্ট্রাগল আসতে পারে, তাই না? তো তাকে সেটার জন্য প্রিপেয়ার করার দায়িত্বটা তো প্যারেন্টসের। তুমি তো ইতিমধ্যে আমাদের দর্শকদের বললে যে তুমি কিভাবে মিতব্যয়ী একটা জীবন যাপন করো, এই যে কফি কেনার কথা, জুতো কেনার কথা বললে, কিন্তু আমি বলবো যে এই সিদ্ধান্তটা তুমি কেন নিয়েছো? মানে এটা কি ছোট থেকে তোমার প্যারেন্টিং এর কারণে তুমি একটা নিজেকে ডিসিপ্লিনড মানুষ হিসেবে গড়ে তুলেছো, নাকি এটি তোমার বাস্তবতার কারণে তোমাকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে? আমার বাবাকে হারিয়েছি অনেক ছোটবেলায়। আমার মা খুব ডিসিপ্লিন ওয়েতে আমাদের ভাই বোনদের সবাইকেই পরিচালনা করতে চেয়েছিলেন। আমি ছিলাম দুষ্ট গরু, আমাকে পরিচালনা করাটা খুব ডিফিকাল্ট ছিল। যেই কাজটা মা করতে পারেননি সেই কাজটা বাস্তবতা করে দিয়েছে। আমাকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে ঠোকর খেতে হয়েছে। অনেক জায়গায় অনেক আশা নিয়ে গিয়েছি, অনেক জায়গায় মনে হয়েছে না আমাকে এখানে ভাগ্য সুপ্রসন্ন হবে এবং কাজ হয়ে যাবে। কিন্তু পরে যেটা নিজের লাইফের দিকে রিফ্লেক্ট করে যেটা দেখেছি, যেটা বুঝতে পেরেছি যে নাথিং বিটস ইওর হার্ড ওয়ার্ক। আর আমার হার্ড ওয়ার্ক আমার কাছে এতটাই প্রেশাস যে সেই হার্ড ওয়ার্কের বদলে যে অর্থটা আমি পাই সেটাও আমার কাছে প্রেশাস। আমি আমার অর্থটা আমার ব্যাংকে, আমার পকেটে বেশি পছন্দ করি আরেকজনের ব্যাংকের থেকে। সো আপনি যদি বলেন যে H&M বা জারাতে অনেক ভালো ভালো জিনিস আছে, তার থেকেও আমার কাছে আমার টাকাটা আমার কাছে প্রিয়। আমার টাকাটা আমি আমার কাছে রাখবো, ওদের কর্পোরেট অ্যাকাউন্টে দিব না। এটা হচ্ছে আমার মূল লক্ষ্য। তো এভাবে করে আর কি হয়েছে। হ্যাঁ, সংগ্রামের থেকে জীবনের বিভিন্ন কারণে এরকম হয়ে গেছে। ওকে, তাহলে আমি বলবো যে তোমার ক্ষেত্রে হয়তোবা ওই পুঁথিগত যে বিদ্যা সেটা চাইতে বাস্তবিক যে লেসনটা সেটা অনেক বেশি অ্যাপ্লাই হয়েছে তোমার লাইফে, রাইট? আচ্ছা, তাহলে একটু এবার ছোট করে জানতে চাবো যে বাংলাদেশের মোমো আর কানাডার মোমো, এর মধ্যে পার্থক্যটা কি? বাংলাদেশের মোমো তো প্রিন্সেস ছিল। আমি যেহেতু অনেক মোটামুটি ছোটবেলায় এসেছি, তো তখন অনেক কম বয়স ছিল, তখন একদম মানে বাবা মার কোলের থেকেই হয়তো চলে এসেছি, ছুটে গিয়েছি, যাই হোক। কিন্তু এখানে আসার পরে যে জিনিসটা হয়েছে যে একা একা নিজেকে বাঁচিয়ে রাখার একটা সংগ্রাম, যে আমাকে টিকে থাকতে হবে, আমাকে বেঁচে থাকতে হবে। কয়েকটা রুল, সেটা হচ্ছে যে বাসায় অসুবিধার কথা বলা যাবে না, কারণ বাসায় বলার সাথে সাথে একটা কথা ফেরত আসো, সেটা আমার জন্য অপশন ছিল না। তো যেহেতু ওই কথাটা বলানো যাবে না ফ্যামিলিকে দিয়ে, তো ফ্যামিলির সাথে এই স্ট্রাগলগুলো শেয়ারও করা যাবে না। নিজেকে নিজের মতো করেই গড়ে তুলতে হবে, নিজেকে বাঁচতে হবে। এজন্যই যেটা হয়েছে যে
একা একা নিজেকে বাঁচিয়ে রাখার যে একটা কোর্স অফ লাইফ, সেলফ লার্নিং থেকে, ওই সেলফ লার্নিং এর থেকে, বাস্তবতা থেকেই এইগুলো এসেছে যে কেমন করে খরচ করতে হবে, কেমন করে ইভেন কাপড়টাও ধুতে হবে। কারণ আমরা বাংলাদেশে, টু বি অনেস্ট, আমাদের বাবা মারা আমাদেরকে এত ভালোবাসা দিয়ে বড় করেন যে এই কাজগুলো করতে দেন না। হ্যাঁ, সেটা আদরে আসলে বাদর হয় যেটা আমাদের সমাজে, আমাদের কমিউনিটিতে খুব দেখা যায়। তো যেটা হচ্ছে যে এখানে আসার পরে আমাকে তো সেগুলোও ফিগার আউট করতে হচ্ছে যে আচ্ছা এই জিনিসটা কিভাবে করে ফিগার আউট করবো, এই জিনিসটা কিভাবে করে ফিগার আউট করবো, ওই ব্যাপারগুলো যে হঠাৎ করে চাইল্ডের থেকে একটা অ্যাডাল্ট লাইফের যে শক, ওইটাই কাজ করেছে বেশি। আচ্ছা, মমকে যদি আমি বলি জীবন মানে কি? হ্যাঁ, জীবন মানে আমার জন্য তো টিকে থাকার সংগ্রাম, বেঁচে থাকা এবং প্রতিটা মুহূর্তে বাঁচা, এটা হচ্ছে জীবন আমার জন্য। আমি সবসময় উপভোগ করছি যাই হচ্ছে জীবনে, সবসময় হাসছি, সবসময় দেখা যাচ্ছে যে আচ্ছা ডিজাস্টার হয়ে গিয়েছে, কিন্তু ডিজাস্টারের সময়টা তো হয়তো মনে হয় না, মনে হয় যে দিস ইজ দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড, কিন্তু পরে মনে হয় যে আচ্ছা এটা না হলে তো আমার এই জিনিসটা লার্ন করা হতো না। হ্যাঁ, এবং এটা না হলে তো আমি এই ফিলিংটা যে আমার মধ্যে আছে, আমার মধ্যে যে এত আগুন আছে, আমার মধ্যে এত আলো আছে, এত ঝড় আছে, এত অন্ধকার আছে, এটা তো আমি জানতাম না। তো এটাই নিজেকে খুঁজে বের করা। এবারে যেটা জানতে চাবো সেটা হচ্ছে যে তুমি তো বেশ আত্মবিশ্বাসী এবং ডেফিনেটলি একজন আলোকিত ব্যক্তিত্ব বলেই তোমাকে আমরা এখানে ডেকেছি। তোমার কথা দিয়ে তুমি আমাদের যেমন তেমন আমাদের দর্শকদের অনেক আলোকিত করছো, তাদের ঋদ্ধ করছো। তো তোমার কাছে জানতে চাবো আমি যে নারী জিনিসটা চাইতে তুমি মানুষ হিসেবে নিজেকে সংজ্ঞায়িত করতে পছন্দ করো। এটি অবশ্যই একটা গভীর মূল্যবোধের জায়গা থেকে, এটা গভীর একটা আত্মবিশ্বাসের কারণে। তো আমি জানি যে অনেক সময় অনেকে বলে যে হ্যাঁ আমি আমার টাকা আর্ন করছি, কিন্তু আমার এক্সপেন্ডিচারটা ডিপেন্ড করে আর কারো অ্যাপ্রুভালের জন্য, তাই না? আমরা এই বিষয়গুলোতে ইদানিং অনেক কথা চলছে, তো এই বিষয়ে তুমি কি বলতে চাও? এই বিষয়টাতে আমি বলতে চাই যে আপনি যখন আরেকজনের অ্যাপ্রুভালের জন্য অপেক্ষা করছেন, তার মানে ইউ আর ডিপেন্ডেন্ট অন সামবডি এলস, নট ওভার দ্য মানি। হয়তো আপনার আর্নিং সেই মানুষটা থেকেও বেশি হতেই পারে, কিন্তু ইউ আর ডিপেন্ডেন্ট অন দ্যাট পারসন, মেবি ইমোশনালি, মেবি বিকজ অফ ইউর চিলড্রেন। হয়তো আপনার তার সাথে সন্তান আছে, হয়তো আপনি তার সাথে এক ছাদের নিচে থাকেন, হয়তো অন্য কোনো কারণে তার সেই অথরিটিটা আছে আপনার উপরে। আমার উপরেও কারো না কারো অথরিটি আছে। আমি অবশ্যই আমার পরিবারের মানুষদের অ্যাপ্রুভাল নিতে পছন্দ করি। আমি একটা বড় ফাইন্যান্সিয়াল ডিসিশন, ধরেন আমি একটা নতুন গাড়ি কিনতে চাচ্ছি, আমার টাকাও আছে, আমার টাকা, আমার ইন্স্যুরেন্স, আমার এভরিথিং, তারপরেও আমি আমার বাসার যারা মানুষ আছেন, আমার বড় ভাই আছেন, আমার হাজব্যান্ড আছেন, আমি তাদের সাথে ডিসকাস করব। কারণ হচ্ছে আমি আমার নিজের একার সিদ্ধান্তে অতখানি কনফিডেন্স না ওই ব্যাপারে, কিন্তু তাই বলে এটা না যে আরেকজন আমার মানিটাকে কন্ট্রোল করছে, তাই আমি বলে এটা না যে এনারা যদি আমার জীবনে না থাকে আমি অচল, আমি গাড়ি কিনতে পারবো না। অবশ্যই কিনতে পারবো, কিন্তু আমি তাদেরকে রেসপেক্ট করব। আজকে আমরা যখন একজন সফল নারী মমকাজীর গল্প শুনছি, তখন হয়তো কোনো এক অভিবাসী নবাগতা নারী একাকী বসে আছেন, হয়তো হতাশ, হয়তো বা তিনি জীবন যুদ্ধে মাত্র পা দিয়েছেন। তো তাদের ক্ষেত্রে মম তোমার কি কি পরামর্শ থাকবে? যদি অভিবাসী নারী হয়ে থাকেন, কানাডায় হয়ে থাকেন, আমি তাকে বলবো এখানে সম্ভাবনার দুয়ার অবারিত এবং অসংখ্য সম্ভাবনা আছে, আপনাকে এক্সপ্লোর করতে হবে। প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে ডিপেন্ডেন্সি মেন্টালিটি থেকে বের হয়ে আসবে। এখানে আপনাকে কেউ কিছু করে দিবে না, সব কিছু ইন্টারনেটে আছে, আপনি নিজে পড়তে পারেন, রিসার্চ করতে পারেন। এখানে গভর্নমেন্টের অনেক সুবিধা আছে। আপনি স্কুলে যেতে হলে স্কুলে যেতে পারেন। এখানে বলে অনেকে যে কেনেডিয়ান এক্সপেরিয়েন্স ছাড়া, কেনেডিয়ান ডিগ্রি ছাড়া চাকরি হয় না, সকল ক্ষেত্রে কিন্তু সত্যি না। আর কেনেডিয়ান এক্সপেরিয়েন্সও অনেকভাবে নেওয়া যায়, কেনেডিয়ান ডিগ্রিও অনেকভাবে নেওয়া যায়। এখানে বিউটিফুল স্টুডেন্ট লোনের সুবিধা আছে, এখানে অনেকগুলো ছোট ছোট নেবারহুড লিঙ্ক আছে, অনেক ধরনের কমিউনিটি সার্ভিস আছে যারা আপনাদেরকে নিয়েই স্পেসিফিকলি কাজ করেন। এবং আমাদের কমিউনিটির মানুষও কিন্তু আসলে অনেক হেল্পফুল। আমাদের কমিউনিটির ভিতরেও বাংলায় কথা বলা অনেক মানুষ আছেন যারা নিঃস্বার্থভাবে আপনাদেরকে সাহায্য করবে। আপনাকে শুধু নিজেকে ওপেন করতে হবে যে আপনি সৎভাবে, লিগালি সেই সাহায্যগুলো নিবেন এবং সেই সাহায্যগুলো নিয়ে নিজের ক্ষমতাটাকে কাজে লাগাবেন। আচ্ছা মম, আমি এবারে একটু অন্যদিকে যাচ্ছি। আমি চাই মজা করে, তুমি তো খুব মজা করে কথা বলো, সেভাবে আমি শুনবো যে তোমার এই কানাডা অভিবাসী জীবনে আসার পর থেকে তোমার জীবনের একটা বড় ভুলের কথা।
বড় অনেক অনেক ভুলই তো আছে। আমি যেহেতু খুব দ্রুত ডিসিশন নেই, ধৈর্য তো একেবারেই নেই। তো এরকম ভাবেই অনেক ধরনের, আমি একবারের কথা বলতে পারি যে আমি একবার একটা কোর্স করেছিলাম, যে কোর্সটা আসলে আমার জন্য সুইটেবল ছিল না। তো তখন আমার টাকার দরকার ছিল হঠাৎ করে, কি করা যায়, চাকরি বাকরি পাচ্ছি না, কিছু না, গেলাম ঠিক আছে স্টুডেন্ট হয়ে যাই, স্টুডেন্ট লোন নিয়ে তারপরে বাকিটা কাজ করব। কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমি স্টুডেন্ট লোনও পেয়েছি, সবকিছুই হয়েছে, কিন্তু আমি একটা প্রাইভেট ক্যারিয়ার কলেজে একটা কোর্স করেছিলাম। আচ্ছা। যেটা আমি অনেক পরবর্তীতে জানতে পারি যে যারা আমাকে ওই কোর্সটাতে নিয়ে গিয়েছিল তাদের নিজস্ব কমিশন ছিল, যার কারণে যেটা আমার সাথে অ্যালাইন করেনি এরকম একটা কোর্স আমাকে ভর্তি করানো হয়েছিল। কিন্তু আমি সাধারণত শেষ দেখার মানুষ, মানে আমি শেষ পর্যন্ত দেখেই ছাড়বো, এরকম একটা ব্যাপার হয়েছিল। তো যার কারণে হচ্ছে আমি কোর্সটা কমপ্লিট করেছি, সার্টিফাইড হয়েছি সবকিছু, কিন্তু যখন জব ফিল্ডে গেলাম তখন আমি দেখলাম যে না, I may have some better opportunity and better salary in somewhere else. তো 6 বছরে যে ক্যারিয়ারটা আমার হয়তো বিল্ড হয়ে যেত, সেটা করতে আমার প্রায় 8-9 বছর লেগে গিয়েছে। তো এটা অনেক বড় একটা ভুল ছিল। সার্বিকভাবে তোমার কি মনে হয় যে একটা কঠিন সময়ের ভেতর দিয়ে যখন আমরা যাই, সেটা কি মানুষকে আরো শক্তিশালী করে তোলে, নাকি মানুষ তার মোরালিটি হারিয়ে ফেলে কিংবা নিজেকে বদলে ফেলে? যখন আমরা একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাই, যখন যাচ্ছি তখন মনে হয় মোরালিটিও হারিয়ে ফেলেছি, পৃথিবীটাও শেষ হয়ে গেল, এখনই আমার হয়তো মৃত্যু হবে, এরকম একটা অবস্থা। কিন্তু যেটা হয় আসলে যে সময়টা কিন্তু চলে যায়। খারাপ সময়ের সবচেয়ে ভালো দিক হচ্ছে এটা পাস হয়ে যায়, এবং পরে আমি পার্সোনালি মনে করি যে যারা ওই সমস্যাটাকে নিয়ে পরবর্তীতে চিন্তা করতে পারে, রিফ্লেক্ট করতে পারে, সেই মানুষগুলোই কিন্তু টিকে থাকে, এবং পেছনের থেকে সামনেটা তাদের অনেক বেটার হয়। বলে না অনেক সময় যে যায় দিন ভালো আসে দিন খারাপ, অ্যাকচুয়ালি আসে দিন ভালো তাদের জন্য যারা রিফ্লেক্ট করতে জানে। আমাদের খুবই ভালো লাগছে মমকাজির কাছে তার জীবনের গল্প এবং এই অভিবাসী জীবনের গল্পটা শুনতে, এবং আমরা যে নানানভাবে থেকে শিখছি নানান কিছু, তারপরে সবকিছু বলবো যে তোমার তো একটা চমৎকার মাধ্যম আছে, তুমি লেখালেখি করো, অনেক কিছুই তুমি লিখে রাখো, অনেক কিছুই তুমি লিখতে পারো, আমরা তা পড়ছি, আমি কিন্তু তোমার একজন মুগ্ধ পাঠক। তো এই লেখালেখিটা কি তুমি মনে করো যে এটা জাস্ট ইউ আর রাইটিং ফর দ্য সেক অফ রাইটিং, নাকি এটা কোনো বার্তা, নাকি এটা কোনো থেরাপি, নাকি এটা জাস্ট নিজের পছন্দের একটা কাজ? শুরু থেকে তাহলে বলি, লেখালেখিটা শুরু হয়েছিল আসলে রাগের থেকে। আমি তো কমিউনিটিতে যখন ছিলাম, মোটামুটি অনেক কম বয়সের থেকেই ছিলাম, আমার আশেপাশে অনেক বয়োজ্যেষ্ঠ মানুষরা ছিলেন। বাঙালি মধ্যবিত্ত পরিবারে বড় হওয়াতে যে বড়দের মুখে মুখে কথা বলা যাবে না, তো রাগগুলো কি করব, আমি বড়দের তো বকা দিতে পারি না, পাশে এসে লিখে ফেলতাম। এবং কারণ আমরা আসলে জানি না রাগ কিভাবে প্রসেস করতে হয়, টু বি অনেস্ট। আপনি হয়তো জানেন, আপনার প্রফেশন সেটা অ্যাঙ্গার ম্যানেজমেন্ট। আমার কাছে ছিল না, আমার কাছে অ্যাঙ্গার ম্যানেজমেন্ট ছিল, আমি লিখে ফেলতাম। এরকম একটা দুটো টুকিটাকি লেখার পরে আমাদের সুব্রত কুমার দাস স্যার আমাকে ধরলেন যে আচ্ছা ঠিক আছে লেখা দাও। আমি বললাম যে আমি আবার লিখবো, আবার সেটা মানুষ পড়বে, কি ভয়ঙ্কর কথা। কিন্তু ওখান থেকেই শুরু হয়েছে, এবং লেখালেখিটা অবশ্যই থেরাপি। লেখালেখিটা প্রথমে আমার নিজের জন্য, তারপরে পাঠকের জন্য। এখন পাঠক কথাটা যে বলছি এটাও আমার লজ্জা লাগছে যে আমার লেখা আবার মানুষ পড়ে, এরকম। আমি তো আমার নিজের কথা লিখি, আমার যেটা ফিলিং হয়, এই জন্য ফিকশন লিখতে পারি না, সবকিছু নন ফিকশন, সবই সত্যি। চমৎকার। তো তোমার এই লেখালেখিটা, এটা কি তোমার, এটা নিয়ে তোমার ভবিষ্যতে কি আরো অনেক প্ল্যান আছে? মানে এখন একটু আমরা শেষের দিকে চলে এসেছি, জানতে চাচ্ছি যে এটা কি তোমার কোনো প্রতিষ্ঠা পাবার জন্য তোমার ওরকম কোনো গন্তব্য, কোনো সেট গোল আছে, নাকি তুমি মোর ক্যারিয়ার ফোকাসড, এটা জাস্ট হবি হিসেবেই থাকবে? আমি তো খুব হিসাবের মানুষ, হিসাব নিকাশ নিয়ে দিনের বেলা কাজ করি, অ্যাকাউন্টসে কাজ করি। তো আমার দিনটা যায় খুব অঙ্কের মধ্যে, লজিক, সিস্টেম অ্যান্ড স্ট্রাকচারের মধ্যে দিয়ে। এবং আমি যখন বাসায় আসি তখন আমি রোবট থেকে মানুষে পরিণত হয়, এবং আমার ওই মানুষে পরিণত হওয়ার মাধ্যমটা হচ্ছে লেখালেখি। তো এটাকে ঠিক হবি বলা যাবে না, এটা না যে আমি লিখে উল্টায় ফেলবো, সেটা না, কিন্তু লেখালেখির মাধ্যমে আমি যেমন আমার নিজেকে প্রকাশ করতে চাই, তেমনি আমি একটা ছাপ রেখে যেতে চাই যে আমিও ছিলাম এখানে, আজকে থেকে অনেক বছর পরে আমিও ছিলাম এখানে, আমিও এই কমিউনিটিতে ছিলাম, আমিও ছোট্ট একটা মানুষ, অনেক কষ্ট করে করে নিজেকে টিকিয়ে রেখেছি।
এই বার্তাটা যদি আমি পৌঁছে দিতে পারি, Exactly. দ্যাটস অল। কিন্তু হবে ঠিক না, এটা আমার সোল ফুড। মানে পৃথিবীতে এই যে এত এত বড় বড় লেখক সাহিত্যিক সবার মাঝে একটু নিজেদের ফুটস্টেপটাও রেখে জি, যাওয়া। অবশ্যই। আর তোমার ক্ষেত্রে আমি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে এটা অনেকটা হিলিং প্রসেস Healing process, অ্যান্ড ইজ অবশ্যই। ভেরি থেরাপিউটিক ফর ইউ। ইট ইজ। মোমো, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আজকের আলোচনায় যে ব্যাপারটি বারবার ফিরে এসেছে সেটা হচ্ছে হিসাব, হ্যাঁ, সংগ্রাম, হ্যাঁ। এসেছে টিকে থাকার গল্প, টিকে থাকার সংগ্রাম। তো এই সমস্ত কিছু সার্বিক আলোচনা দিয়ে তুমি আমাদের দর্শকদের অনেক ঋদ্ধ করেছো এবং আমরা অনেক কৃতজ্ঞ তোমার সময়ের জন্য। তুমি আমাদের স্টুডিওতে এসে তোমার এই মূল্যবান পরামর্শগুলো, মতামতগুলো আমাদের দর্শকদের জানানোর জন্য। তুমি শেষ কি কথা বলতে চাও আমাদের দর্শকদের উদ্দেশ্যে? দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যদি নিজেদেরকে ওরকম একটা স্টাক সিচুয়েশনে দেখেন, খুব কঠিন অবস্থা, খুব খারাপ মনে হচ্ছে যে সামনে আর কোনো দরজা খোলা নেই, সবসময় মনে রাখবেন যে সৃষ্টিকর্তা আমাদের সামনে অনেকগুলো জানালা খুলে রাখেন। একটা দরজা বন্ধ হলে অনেকগুলো জানালা খুলে যায়, সেই জানালাটা খুঁজে বের করতে হবে আপনাকে। অতটুকু পরিশ্রম নিজের উপরে দিতে হবে, আত্মবিশ্বাস থাকতে হবে এবং বেঁচে থাকতে হবে, ভালোভাবে বেঁচে থাকতে হবে। মমকাজির সাথে গল্প আজকে আমাদের মনে করিয়ে দিল জীবনের অর্থ শুধুমাত্র টাকা উপার্জন নয়, তার চেয়ে বড় হচ্ছে টিকে থাকার গল্প। আর এই টিকে থাকার গল্প আমাদের তখনই একটা সার্থক গল্প হবে যখন কিনা আমাদের নিজেদের প্রতি বিশ্বাস, আত্মবিশ্বাসের জায়গাটা অনড় হবে। কাজেই আমরা আমাদেরকে গড়ে তুলি, আমরা শুধু অর্থ উপার্জন আর অর্থ ব্যয়ের মধ্যে নিজেদের চিন্তা ভাবনা, জীবনযাত্রাকে গণ্ডিবদ্ধ না করে আমরা যাতে আমাদের মনের দুয়ার, চিন্তা ভাবনার দুয়ারকে প্রসারিত করি এবং আমরা অনেকটা হিসেব করে, চিন্তা ভাবনা করে, শুধুমাত্র আবেগে পরিচালিত না হয়ে আমরা একটু চিন্তা করে আমাদের জীবন পথটা নির্ধারণ করি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আমাদের মনের জানালা অনুষ্ঠানের সাথে থাকবার জন্য, এনআরবি টেলিভিশনের সাথে থাকবার জন্য। সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি তাসমিনা। সবার সাথে দেখা হবে পরবর্তী পর্বে আরও একজন আলোকিত ব্যক্তিত্বের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, মন খুলে হাসুন, প্রাণ ভরে বাঁচুন।